সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টক টু এক্সপার্ট অনলাইন ল্যাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর মলি। রিজুভা বাই ডক্টর ইরিন নিবেদিত সুস্বাস্থ্যের কথোপকথন পাওয়ার্ড বাই রিজুভা বাই ডক্টর ইরিন অনুষ্ঠানটিতে আমাদের আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়, যা নিয়ে আমরা সবাই এখন অনেক বেশি কনসার্ন, এবং বিষয়টি হচ্ছে ইনফার্টিলিটি অ্যান্ড ডিসম্যানেজমেন্ট, বন্ধ্যত্ব এবং তার চিকিৎসা। এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে ফেসবুক লাইভে আছেন অত্যন্ত সুপরিচিত এবং অত্যন্ত স্বনামধন্য, যিনি এই বিষয়টি নিয়ে অনেক দিন ধরে অনেকভাবে কাজ করছেন এবং অনেকভাবে অনেকের উপকার উনি করেছেন, এবং যার হাত ধরে ইনফার্টিলিটির অনেক কিছু আমরা জানতে পারছি এবং শিখতে পারছি। প্রফেসর ডক্টর রাশিদা বেগম, ডিপার্টমেন্ট অফ অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি অ্যান্ড ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার, হুইচ ইজ নোন অ্যাজ ICRC। ধন্যবাদ মলি তোমাকে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? ম্যাডাম আমাকে শুনতে পাচ্ছেন? ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শুনতে পাচ্ছি, তুমি শুনতে পাচ্ছ না? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? ম্যাডাম ভালো আছি। ম্যাডাম আপনি ভালো আছেন? জি ভালো আছি। ম্যাডাম আমি আজকে যে আমাদের একটা টপিকসটা আমরা আসলে ম্যাডাম মানে সবসময় এই বিষয়টা নিয়ে অনেক কথা বলি। এটার একটা কারণও থাকবে যে আসলে বিষয়টাও দিন দিন বেড়ে চলছে, যে অনেকেই এই প্রবলেমটা এখন ফেস করছে, যার দরুন দেখা যাচ্ছে যে আমরা হয়তো বা ফেসবুক খুললে বা আমরা সোশ্যাল মিডিয়াগুলোতে গেলেই দেখতে পাচ্ছি যে বন্ধ্যত্ব নিয়ে প্রশ্ন করা হচ্ছে, ইনফার্টিলিটি নিয়ে কথা বলা হচ্ছে। সবাই হয়তো বা ভাবতে পারেন যে এতবার এই প্রোগ্রামগুলোই কেন বারবার হয় বা কি। এটা কারণ একটা অবশ্যই আছে, যে আসলে এই সমস্যাটি প্রত্যেকের ঘরে ঘরে এখন ডেভেলপ করছে, অনেকে এই প্রবলেমটা ফেস করছে, যার দরুন আমরা আসলে অনেক অ্যাওয়ারনেস ডেভেলপের পারপাসে এই প্রোগ্রামগুলো করে থাকি। জি ম্যাডাম, হ্যালো হ্যালো। ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। ডিসকানেক্টেড হয়ে গেছিলে তুমি নাকি আমি ডিসকানেক্টেড হয়েছে বুঝতে পারিনি। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম শুনতে পাচ্ছেন? আচ্ছা ম্যাডাম, আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, যে আসলে ম্যাডাম যখন আমরা বলি ম্যাডাম একটু আমার মনে হয় ইন্টারনেটে আমাদের নেটের একটু প্রবলেম হচ্ছে। ম্যাডাম আমি একটু জানতে চাচ্ছি ম্যাডাম, আমরা যদি ইনফার্টিলিটি বলি বা বন্ধ্যত্ব বলি। জি ম্যাডাম, আপনি শুনতে পাচ্ছেন? ম্যাডাম শোনা যাচ্ছে কথা? না, তোমার কথা সব শোনা যাচ্ছে না, ভেঙে ভেঙে আসছে। কিন্তু তোমার নেটের প্রবলেম হয়তো বা। আচ্ছা ম্যাডাম, আমি একটু প্রথমে প্রশ্ন করছি যে আসলে ম্যাডাম বন্ধ্যত্ব বা ইনফার্টিলিটি কাকে বলে ম্যাডাম, সেটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। বন্ধ্যত্ব বা ইনফার্টিলিটি হলো যে 1 বছর স্বামী স্ত্রী একসঙ্গে বসবাস করার পরেও যদি প্রেগনেন্সি না হয় এবং যথেষ্ট অপরচুনিটি থাকার পরে, যেমন হাজবেন্ড একই সাথে বসবাস করতে হবে, কেউ 2 জন 2 জায়গায় যদি থাকে তাহলে হবে না, একই সঙ্গে বসবাস করতে হবে এবং বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা থাকতে হবে, যেমন কোনো কন্ট্রাসেপটিভ ব্যবহার করলে হবে না, এবং তাদের ফ্রিকোয়েন্সি অফ ইন্টারকোর্সের একটা অপটিমাম টাইম থাকে, সপ্তাহে অ্যাটলিস্ট 2-3 বার যাদের ইন্টারকোর্স হয়, এরকম সুযোগ থাকার পরেও যদি বাচ্চা না হয় সেটাকে আমরা ইনফার্টিলিটি বলি।
এই বিষয়টাতে মানে ম্যাডাম অনেকের কনফিউশন থাকে যে অনেকে হয়তো বা বলেন যে আমরা অনেক বছর ধরে চেষ্টা করছি, অনেকক্ষণ ধরে, অনেক দিন ধরে চেষ্টা করছি, এবং আমরা প্রায় প্রায় বিভিন্ন রকমের মেডিসিনও নিচ্ছি, কিন্তু আমাদের তারপরেও কেন এই ধরনের সমস্যাটা হচ্ছে। সেক্ষেত্রে ম্যাডাম আসলে অনেকে দেখা যাচ্ছে যে অনেকের হাজবেন্ড আহ উম, বিদেশে থাকেন বা বাইরে থাকেন, তাদের ক্ষেত্রেও একটা সময়ের ব্যাপার আছে। সেই ক্ষেত্রে আসলে টাইম পিরিয়ডটাকে আহ আমরা কিভাবে ক্যাটাগরাইজ করবো যে হ্যাঁ, আসলে এই। সেজন্য বললাম ডেফিনেশনে যে একসঙ্গে এবং যথেষ্ট অপরচুনিটি থাকার পরেও যদি প্রেগনেন্সি না হয় 1 বছরের মধ্যে, এখন যারা হাজবেন্ড বিদেশে থাকে সেটা তো বিদেশে যেটা থাকে সেটা তো সে জানেই যে দীর্ঘদিন বিদেশে আছে, 1 বছর ধরে তাদের কোনো দেখা সাক্ষাৎ নেই, সেখানে বাচ্চা হওয়াটা অসম্ভব, এটা সে তারা বুঝে রিয়েলাইজ করে। কিন্তু যারা দেশে থাকে হাজবেন্ড দুজনেই দেশে আছে কিন্তু দুজন দুই জায়গায় আছে, তাদেরকে নিয়ে প্রবলেম হয়। দুজন দুই জায়গায় আছে, হয়তো দেখা গেলো একজন ফরিদপুরে থাকে, একজন ঢাকায় থাকে, একজন চিটাগাং থাকে, একজন ঢাকায় থাকে, এবং তারা প্রতি মাসেই চেষ্টা করে একসঙ্গে হবার। এখন সেই চেষ্টাটা তাদের পারফেক্টলি হয় কিনা, কারণ যখন তারা একসঙ্গে থাকে সেই সময়টা ফার্টাইল পিরিয়ড কিনা। একটা ফার্টাইল পিরিয়ড বলে একটা কথা আছে, যে মেয়েদের মাসের সারা মাসে কিন্তু বাচ্চার সম্ভাবনা থাকে না, মাসে একটা নির্দিষ্ট সময় বাচ্চার সম্ভাবনা থাকে, সেটাকে আমরা বলি ফার্টাইল পিরিয়ড। সেটা হলো যে তার যখন ওভুলেশন হয়, ওভুলেশন হওয়ার পরে ওভামটা মাত্র 24 আওয়ার্স থাকে, এরপরে নষ্ট হয়ে যায়। এই ওভুলেশন হওয়ার 24 আওয়ার্স এর মধ্যে যদি হাজবেন্ড ওয়াইফ একসঙ্গে না থাকে তাহলে কিন্তু প্রেগনেন্সি হবে না। এখন সে এমন এক সময় এলো যখন তার ওভাম ম্যাচিউর হলো না, ওভুলেশন হলো না, বা ওভুলেশন হয়ে গেছে 2 দিন আগে, এরকম সময় যদি আসে এবং একসঙ্গে থাকে তাহলে তো বাচ্চা হবে না। কাজে প্রপার ইউটিলাইজেশন অফ ফার্টাইল পিরিয়ড এটা হতে হবে। এইরকম সময় তার মানে কি তাদের কনস্ট্যান্ট একসাথে থাকতে হবে, এবং যেটা বললাম সপ্তাহে অ্যাটলিস্ট টোয়াইস অর থ্রাইস 2 থেকে 3 বার যদি একসঙ্গে থাকে সপ্তাহে, তাহলে ফার্টাইল পিরিয়ডটা পাওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ স্পামটা 76 আওয়ার্স পর্যন্ত অ্যালাইভ থাকে। যদি তাই থাকে, হ্যাঁ, তো 72 76 এরকম যদি থাকে, স্পামটা যদি এতক্ষণ থাকে আর ওভাম 24 আওয়ার্স থাকে, তাহলে ওভুলেশনের আগে পরে কখনো যদি তাদের ম্যাচিং হয় তাহলে একটা প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু খুব বেশি আগে পরে যদি হয় তাহলে তো হবে না, স্পার্ম এক সময় ডাই আউট হয়ে যায়, ওভামও ডাই আউট হয়, তাহলে তাদের প্রেগনেন্সিটা হবে না। এই জন্য তাদের বুঝতে হবে যে ফার্টাইল পিরিয়ডটা কখন, এবং সেই ফার্টাইল পিরিয়ড প্রপার ইউটিলাইজেশন যাতে হয়। এখন সেই ফার্টাইল পিরিয়ড কিন্তু সবার জন্য একরকম সময় না। যেমন যাদের সাইকেলটা একদম রেগুলার 28 ডেজ যখন হয়, সে 28 ডেজ সাইকেলে তাদের ওভুলেশন প্লাস মাইনাস 14 ডেজ এরকম সময় হতে পারে। তার মানে 14 দিনের 2 দিন আগে থেকে বা 14 দিনের 2 দিন পরে এরকম সময় আমরা ধরতে পারি, বা 13 14 15 বা 12 13 14 15 16 এই সময়টা আমরা ধরতে পারি, যে কোনো এক সময় তার ওভুলেশন হবে। এটা যদি 28 দিনের সাইকেল হয়, সাধারণত ধরা হয় যে ওভুলেশন হওয়ার 14 দিন পরে তার মেনস্ট্রুয়েশন হয়ে যাবে। ওভুলেশন হওয়া পর্যন্ত যে পিরিয়ডটা, সেই পিরিয়ডটা একটু হেরফের হতে পারে, কিন্তু ওভুলেশন হওয়ার পরে মাসিক হওয়া পর্যন্ত যে পিরিয়ডটা সেটা ফিক্সড 14 ডেজ। তাহলে ওদিকে 14 ডেজ পরে যদি হয় এবং রেগুলার যদি 28 ডেজ সাইকেল হয়, তাহলে কিন্তু 14 ডেজে তার ওভুলেশন হয়, এটা আমরা প্রেডিক্ট করতে পারি। কিন্তু 28 থেকে 30 দিন সাইকেল যদি কারো থাকে, তাহলে আমরা ধরে নিতে পারি যে তার এদিকে 14 থেকে 16 এরকম কোন সময় তার ওভুলেশন হয়, বা আর একটু 26 দিন যদি হয় তাহলে আরো আগে 12 দিন, 12 থেকে 16 এরকম সময় ওভুলেশন হয়। তাহলে এই জন্য আমরা বলি 10 থেকে 20, মাসিকের 10 থেকে 20 এই সময়টা যদি একসঙ্গে থাকে। এখন যদি রেগুলার 28 ডেজ সাইকেল হয় তাহলে তারা আরো শর্ট করে নিয়ে আসতে পারে 12 থেকে 16। এই সময়টা অন্তত 12 থেকে 16 দিন মাসিকের, মানে প্রথম মাসিক যেদিন শুরু হয় সেদিনকে আমরা বলবো ফার্স্ট ডে অফ সাইকেল। এই ফার্স্ট ডে অফ সাইকেল সেখান থেকে ক্যালকুলেট করে 12 থেকে 16 এই সময়টা যদি একসঙ্গে থাকতে পারে তাহলে প্রেগনেন্সি সম্ভব। অবশ্যই 28 দিনের সাইকেল যদি হয়, আর যদি 30 দিনের সাইকেল হয় তাহলে একটু 2 দিন হয়তো 10 থেকে 18 এরকম সময় ধরতে পারি। 10 থেকে 20 সময়টা একটু লম্বা হয়ে যায়, তো যার জন্য আমরা যদি আরো একটু প্রেসাইজ করতে পারি তাহলে আমরা হয়তো যে 12 থেকে 18 বা 12 থেকে 16 এরকম সময় আমরা চিন্তা করতে পারি। ম্যাডাম আর এখানে কিন্তু ম্যাডাম দেখা যাচ্ছে যে বিষয়টা কিন্তু অতটা সহজ না যতটা আমরা সহজ ভাবছি। কিন্তু সবার একটা কমন ধারণা এটা থাকে যে আগে তো মানুষের খুব তাড়াতাড়ি বাচ্চা হয়ে যেত, এখন কেন সমস্যা হচ্ছে। কারণ এই 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 ফিজিওলজিক্যাল প্রসেসটা তো ম্যাডাম শুরু থেকেই সারা জীবন ধরে জন্ম থেকেই হচ্ছে। কিন্তু
এই যে এই কমেন্টটা আমরা এখন করছি বা যে আগে হয়ে যেত এখন হচ্ছে না, নিশ্চয়ই তার অনেকগুলো কারণ নিয়ে এখন কাজ করছে, যেগুলো আপনারা সবচেয়ে ভালো ম্যাডাম জানেন এবং ডিল করছেন, যেগুলো ট্রিটমেন্ট আমরা একটু পর জানবো পরবর্তীতে। আমি শুরুতে একটু কারণগুলো যদি জানি যে ম্যাডাম আসলে বন্ধুত্বর কারণগুলো কি থাকে, জানি অনেক কারণ যেগুলো আমরা হয়তোবা অনেক কারণে হবে যেটা আমরা বলে শেষ করতে পারবো না। তারপরে ম্যাডাম মেজর কিছু কারণ আমরা যদি জানি যে এই স্পেসিফিক এই বিষয়গুলোতে মেজরলি এখন বন্ধুত্বটা হচ্ছে বা আমরা পাচ্ছি বেশি। আগের চেয়ে বেশি কেন, আগে আগে এত হতো, বাচ্চা এখন কেন হচ্ছে না, এটা ঠিক না মনে হয়। বাচ্চা এখনো কি কম হচ্ছে? তুমি হসপিটাল গুলোতে গিয়ে দেখো যে ডেইলি কতগুলো করে ডেলিভারি হচ্ছে। এবং এই করোনার সময়তে ম্যাডাম সবচেয়ে বেশি আমরা দেখছি যেটা হচ্ছে। সরকারি হাসপাতাল বলো বা যে কোনো প্রাইভেট হসপিটাল বলো, প্রচুর বাচ্চা হচ্ছে। বাচ্চা কি কম হচ্ছে আগের চেয়ে? না, বাচ্চা কম হচ্ছে না। তাহলে এত ইনফার্টিলিটি এত বেশি কেন? অ্যাকচুয়ালি আমাদের মানুষের অ্যাওয়ারনেস একটু বেড়েছে। আগে বহু মানুষ কিন্তু বন্ধা থেকেই যেত, তাদের বাচ্চা হতোই না, কারণ ডাক্তারের কাছে যেত না, তাদের এক্সপ্লোর করা হতো না যে কার প্রবলেম। বিশেষ করে ছেলেদের প্রবলেম গুলো কখনোই কিন্তু সামনে আসতো না, কখনোই টেস্ট হতো না, জানাও যেত না। এটা একটা কাজে এখন মানুষের সচেতনতা বেড়েছে, তারা ডাক্তারের কাছে আসছে, এটার জন্য প্রকাশ বেশি পাচ্ছে, আমরা বেশি পাচ্ছি, এটা একটা। সেকেন্ডলি পপুলেশন তো অনেক বেশি আগের চেয়ে। তাহলে আমি পপুলেশন ওয়াইজ আমাদের পেশেন্ট ইন জেনারেল পেশেন্ট আমাদের বেড়েছে, তার মধ্যে ইনফার্টিলিটি বেশি, চোখে বেশি পড়ছে। যেমন আগে যদি 10টা পেশেন্ট হতো, তার মধ্যে 2টা পেশেন্ট ইনফার্টাইল থাকতো, এখন 100টা পেশেন্টের মধ্যে 20টা পেশেন্ট ইনফার্টাইল, তাই না? তো তাহলে এখন যেটা হচ্ছে যে এই 20টা চোখে পড়ছে, যে আগে মাত্র 2টা ছিল, এখন 20টা পেশেন্ট ইনফার্টাইল, কিন্তু এমনি পেশেন্টও তো বাড়ছে, তার মানে পপুলেশন অনেক বেশি, সেই জন্য বেশি চোখে পড়ছে। আর একটা হলো যে ইনসিডেন্সও কিছু বেড়েছে। আগে ছিল প্রতি 6টা কাপলে একটা দম্পতি হয়তো ইনফার্টাইল ছিল, এখন সরি প্রতি 10টা কাপলে একটা কাপল ছিল ইনফার্টাইল, এখন প্রতি 6টা কাপলে একটা ইনফার্টাইল। তার মানে ইনসিডেন্সও বেড়েছে। তাহলে অনেকগুলা কারণের সমন্বয়। অ্যাকচুয়ালি যে মানুষের সচেতনতা বেড়েছে, সেজন্য আসছে বেশি। অ্যাকচুয়ালি ইন জেনারেল পপুলেশন বেশি দেখে চোখে বেশি পড়ছে। আরেকটা হলো যে ইনসিডেন্সও কিছুটা বেড়েছে। এখন ইনসিডেন্স বাড়ার কারণ যেটা, সেটা হলো, বলে শোনা যাচ্ছে আমার? জি ম্যাডাম, শোনা যাচ্ছে। হ্যাঁ, ইনসিডেন্স বেশি হওয়ার কারণ অনেকগুলো আছে। যেমন এখন কিছুটা লাইফস্টাইল মডিফিকেশন, খাবার দাবার, আমরা আগে অনেক ন্যাচারাল খাবার খেতাম, এখন খাবার দাবারে যথেষ্ট ভেজাল ঢুকে গেছে, অনেক বেশি আর্টিফিশিয়াল প্রিজার্ভ ফুড বা খাদ্য তৈরি করতে অনেক সার ব্যবহার করা হয়। এসব কারণে গ্যামেটোজেনেসিস, যেটা মেয়েদের ওভাম বা ছেলেদের স্পার্ম, সবগুলোতে কিছুটা এফেক্ট আছে। এছাড়া ইন জেনারেল এনভায়রনমেন্টাল পলিউশন, যেটা তাতে একটা ইফেক্ট হয়। যেমন ধরো কার্সিনোমা অনেক বেড়েছে না, আগের তুলনায় অনেক বেশি। সেটাও এখন ঘরে ঘরে আমরা ক্যান্সার শুনতে পাই। সেটাও ওই একই, যে পপুলেশন বেশি দেখে চোখে বেশি আসছে, প্লাস ইনসিডেন্সও বেড়েছে। তো কার্সিনোমার ইনসিডেন্স বেড়েছে কেন? আমরা জানি যে টক্সিক ইফেক্ট যেটা, সেটার একটা মিউটেশন চেঞ্জ হয় দেখে বেশি ইনসিডেন্স বেড়েছে। এখানে দেখো যে গ্যাস্ট্রিক কার্সিনোমা হওয়ার জন্য হয়তো খাবার দাবারের কোনো ব্যাপার আছে, আমরা বেশি টক্সিক জিনিস ইনহেল করি, খাই, এগুলো একটা এফেক্ট আছে। সিমিলারলি গ্যামেটের উপরেও কিন্তু এসব নক্সাস এজেন্ট বা টক্সিক এজেন্ট যেগুলো বলো, তার একটা ইফেক্ট আছে। সেটার জন্য বোথ স্পার্ম এবং ওভাম ট্রিমেন্ডাসলি কমে যাচ্ছে। এবং স্পার্ম অনেক আগে থেকে আমরা দেখতাম যে কমে যাচ্ছে, কিন্তু ওভামটা যে কমে যাচ্ছে, সেটা এখন এত বেশি কমে যাচ্ছে, এটা মানে বলে বোঝানো যাবে না। 10 বছর আগেও যেটা ছিল না, এখন খুব ইয়াং মেয়েদের এগের পরিমাণ প্রচন্ড রকম কমে যাচ্ছে। এখন এটার প্রিভেনশন কিভাবে হবে সেটা বলা মুশকিল, কিন্তু কমে যাচ্ছে। কেন যাচ্ছে আমরা স্পেসিফিক্যালি বলতে না পারলেও অনুমান করতে পারছি, হয়তোবা এই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস দায়ী। এটা একটা। আমাদের লাইফস্টাইল দেখো, অনেক স্ট্রেসফুল লাইফ এখন। আগে মানুষ যত স্বচ্ছন্দে জীবনযাপন করতো, এখন সেটা নাই। এখন তোমার জীবিকার জন্য চিন্তা করতে হচ্ছে, সেফটির জন্য আমাদের নিরাপত্তা নাই কোথাও, চলতে ফিরতে সব জায়গায় একটা অনিরাপদ সিচুয়েশন। সবকিছু মিলে মানুষের লাইফ কিন্তু খুব স্ট্রেসফুল এখন। স্ট্রেসের কিন্তু একটা এফেক্ট আছে ছেলেদের, বিশেষ করে ছেলেদের কিন্তু খুবই স্ট্রেস এফেক্ট হয়, তাদের স্পার্মাটোজেনেসিস ট্রিমেন্ডাসলি কমে যায়। মেয়েদেরও তাই, স্ট্রেস যদি হয় তাহলে ওজেনেসিস ভালো হবে না। কিন্তু এই জিনিসগুলো নিশ্চয়ই এফেক্ট করে একটা। তাহলে টোটাল এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটাই, স্ট্রেস হতে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, তাই না? আমাদের যে পারিপার্শ্বিক অবস্থা, তারপরে যখন একটা মেয়ের বাচ্চা হতে একটু দেরি হয়, হয়তো কোনো কারণে তার
সবার তো একই রকম ফার্টিলিটি রেট না। আগে যখন কন্ট্রাসেপটিভ ইউজ করতো না তখন কারো কারো বাচ্চা হতো 12টা 13টা, কারো কারো বাচ্চা হতো 3-4টা। তারা তো কন্ট্রাসেপটিভ ইউজ করতো না, কিন্তু তাদের যে ফেকান্ডিটি রেট সেটা সমান না, সবাই সমান না দেখে কারো প্রতি বছরই বাচ্চা হতো 12-13টা হতো, কারো 2-3 বছর পরে বাচ্চা হতো তার 4টা-5টা হতো। এই যে ফেকান্ডিটি রেট যেটা, এটা তো নর্মাল প্রসিজার। এখন কারো একটু দেরি হলেই পারিপার্শ্বিক লোকজন শুরু করে, এই তোমার বাচ্চা হচ্ছে না কেন, বাচ্চা হচ্ছে না কেন, এরকম পোকিং করতে থাকে। এটা কিন্তু মেয়েদেরকে বিশেষ করে খুব বেশি এফেক্ট করে। তারা সাইকোলজিক্যালি এত আপসেট থাকে, তাদের দেখা যায় শুধু নিজের পরিবার না, আশেপাশের চাকরিতে গেলে সেখানে কলিগরা, আত্মীয় স্বজনের আবার আত্মীয়, তারা সবাই মিলে সারাউন্ডিং সবাই আসলে সেম করতে, এটা একটা নেগেটিভ ইফেক্ট কিন্তু ফেলে। কাজে এই সবকিছু মিলিয়ে দেখা যায় যে আগের চেয়ে ইনসিডেন্স বেড়ে গেছে। তারপরে ক্যারিয়ার ডেভেলপমেন্ট এখন আগের চেয়ে বেশি হচ্ছে। কাজে একটা গ্রুপের দেখা যায় যে হায়ার ক্লাসের যারা আছে তারা হয়তো বিয়ে করছে দেরি করে, বাচ্চা নিচ্ছে দেরি করে, হয়তো বিয়ের পরে ভাবলো যে না চাকরিতে একটু ভালো পজিশনের জন্য আরেকটু সময় নেই, এগুলো করে কেউ একটু গোলক ধাঁধার মধ্যে পড়ে যাচ্ছে, তাদের হয়তো বাচ্চা হতে সমস্যা হচ্ছে। তো এইসব অনেক মাল্টি ফ্যাক্টোরিয়াল ব্যাপার আছে, যেটা হলো আগের চেয়ে ইনসিডেন্সটা বাড়ার। আর ইন জেনারেল কারণ যেটা, সেটা হলো যে যেসব ফিজিওলজি আছে যে বাচ্চা হওয়ার জন্য যা যা দরকার, সেখানে কোথাও কোনো বাধা থাকলে বাচ্চা হবে না। যেমন মেয়েদের যে ওভাম তৈরি, ওভুলেশন যেটা, সেটা যদি না হয়, ওভুলেশন না হলে হবে না। ছেলেদের যদি স্পাম তৈরি না হয় তাহলে হবে না। তো মেয়েদের ওভুলেশন না হওয়ার অনেকগুলো কারণ আছে। একটা কমন কারণ হলো পিসিওস বলে। তো পিসিওস ওভুলেশন না হলেও সেটা মন্দের ভালো, কারণ এদেরকে সিম্পলি কিছু ড্রাগ দিলেই কিন্তু ওভুলেশন করানো যায়, এবং তাদের যদি অন্য কোনো ফ্যাক্টর না থাকে, হাজবেন্ডের কোনো সমস্যা না থাকে, এবং সাধারণত অন্য কোনো সমস্যা থাকে না, এবং এরা খুব অল্প বয়সী ডাক্তার কাছে চলে আসে। কিন্তু কারণ একটা ইম্পর্টেন্ট হলো তাদের মিনিস্ট্রেশনটা ইরেগুলার থাকে। ইরেগুলার মিনিস্ট্রেশন ফোর্সেস দেম টু গো টু ডক্টরস। কাজে যেহেতু সাইকেলটা রেগুলার হয় না, শাশুড়িও খোঁজ নেয় বিয়ের পরে, তোমার মাসিক হলো কিনা, মাসিক না হলে প্রেগনেন্সি টেস্ট করার একটা টেন্ডেন্সি থাকে, প্রেগনেন্সি টেস্ট করে দেখলো নেগেটিভ, তখনই তো তোমার মাসিক অনিয়মিত কেন, ডাক্তার কাছে যাও। তারপরে নিজেও চিন্তা করে যে মাসিক, এটা তো তারা বোঝে যে বাচ্চার জন্য রেগুলার মিনিস্ট্রেশন দরকার, এবং রেগুলার মিনিস্ট্রেশনটা হয় রেগুলার ওভুলেশনের জন্য। ওভুলেশন যখন হয় বাচ্চা তৈরির জন্য ইউটারাসের মধ্যে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে যেখানে বাচ্চাটা বসতে পারে। যখনই ফার্টিলাইজেশন হয় না, ওভুলেশন হয় না, ফার্টিলাইজেশন হয় না, এমব্রায়ো আসে না, তখনই সেটা মাসিকের আকারে বেরিয়ে যায়। তো এটা তো ফিল করে যে মাসিক হওয়া মানে বা ইরেগুলার হওয়া মানে তার ওভুলেশন হচ্ছে না। তারা ইরেগুলার মিনিস্ট্রেশনের জন্য কিন্তু ডাক্তার কাছে আগে আগে চলে আসে। এই জন্য এরা খুব অল্প বয়সী ডাক্তার কাছে আসে, এবং এদের চিকিৎসা কিন্তু খুবই সিম্পল। কিছু ওরাল ড্রাগ দিলেই তাদের ওভুলেশন হয়, ওভুলেশন হলেই প্রেগনেন্সি হওয়া সম্ভব। তো ল্যাকটোরা যদি ওভুলেশন না হয়, সেটা আরো অনেক কারণ আছে, এত কারণ বলার দরকার নাই এখানে। এই কারণের মধ্যে যেটা খুব কমন সেটা হলো পিসিওস। এটা জানার দরকার এই কারণে যে পিসিওস কোনো ভয়ের কিছু না, তবে তাদের কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। একটু মুটিয়ে যাওয়ার চান্স থাকে, এদের শরীরের বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত লোম হয়ে থাকে, এদের একটা হরমোনাল ইমব্যালেন্স থাকে বডিতে। এই হরমোনাল ইমব্যালেন্সটা কিছু জেনেটিক ফ্যাক্টর থেকে, ফ্যামিলিয়াল ফ্যাক্টর থেকে, সেটার কারণে হতে পারে। তবে এরা যদি অ্যাক্টিভ থাকে তাহলে কমিয়ে আনা যায়। এরা তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা দরকার। কাজে এরা আলসেমি যদি করে, শুয়ে বসে কাটায়, তাহলে বাড়তে থাকবে। কাজে এদের সবসময় ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে হবে। এক্সারসাইজ বলো বা কাজের মধ্যে থাকবে, যে কাজে তার এনার্জি লিবারেট হয় সেরকম কাজ করতে হবে, বসে থাকা যাবে না। অথবা এক্সারসাইজ করবে, রেগুলার এক্সারসাইজ করবে, এবং খাওয়াটাকে পরিমিত রাখবে। বিশেষ করে কার্বোহাইড্রেট একদমই কম খাবে, খুব লিমিটেড খাবে, কারণ কার্বোহাইড্রেট যদি বেশি খায় তাদের এটা বেশি হওয়ার চান্স থাকে। এছাড়া এরপরে আসো ওভারিতে আরো একটা সমস্যা, এন্ডোমেট্রিওসিস বলে। এটাও একটা এখন প্রচুর পরিমাণে এন্ডোমেট্রিওসিসের পেশেন্ট আমরা পাই, যাদের বাচ্চা হওয়ার সম্ভাবনাটা একেবারে হারিয়েই যায় অনেক সময়। সেটা হলো যে এখানে একটা চকলেট সিস্ট বলে ওভারিতে হয়। এই সিস্ট যখন এদের মাসিকের সময় প্রচন্ড ব্যথা হয়, কাজে এরাও কিন্তু এই ব্যথার জন্য ডাক্তারের কাছে একটু আগে আগেই যায়। এদের বাচ্চা হওয়ার আগেই অনেক সময় আনমেরিড অবস্থায় বাচ্চা ডাক্তারের কাছে যায়, মাসিকে প্রচন্ড ব্যথা হয় বলে। কাজে এরাও এই দুইটা গ্রুপকে কিন্তু তাদের সিমটমই তাড়িয়ে বেড়ায় ডাক্তার কাছে যাওয়ার জন্য। এটা একটা ভালো লক্ষণ, কিন্তু যাওয়ার পরে অ্যাপ্রোপ্রিয়েটলি যদি ম্যানেজ হয় তাহলে তারা বাচ্চা না হওয়ার গোলকধাঁধা থেকে বেরিয়ে আসতে পারে।
এন্ডোমেট্রিওসিস চকলেট সিস্ট যাদের হয় তাদের অপারেশন করতে হয়, অনেক সময় বড় বড় সিস্ট থাকে, এই ব্যথার জন্য অপারেশন করতে হয়। কিন্তু এদেরকে মনে রাখতে হবে, পেশেন্টদেরকে নিজেদেরই মনে রাখতে হবে যে অপারেশনটা যেন একবারের বেশি না হয়, এবং একবার অপারেশন হওয়ার পরে সেকেন্ড টাইম যাতে অপারেশন করতে না হয় সেই জন্য যারা আনম্যারিড মেয়ে আছে তাদের কিছু ড্রাগ আছে, সেই ড্রাগটা খেয়ে থামিয়ে রাখতে হবে। এটা একটা রিকারেন্ট ডিজিজ, বারবারই হয়, একবার সিস্ট ফেলে দিলেও আবার হতে পারে, কাজে এদেরকে থামিয়ে রাখতে হবে। সেই জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু ড্রাগ কন্টিনিউ করতে হবে যাতে তার মাসিকটা বন্ধ থাকে। মাসিকটা বন্ধ থাকলে সিস্ট আর হবে না। এটা হলো যারা আনম্যারিড মেয়ে তাদের জন্য। যারা ম্যারিড মেয়ে তাদের তাদের সিস্ট অপারেশন করার সাথে সাথে বাচ্চা নেওয়ার চেষ্টা করতে হবে, নিজেদেরই স্পন্টেনিয়াস বাচ্চা হওয়া সম্ভব, কাজে বাচ্চা নেওয়ার চেষ্টা করতে হবে। কারণ আবার যদি হয় তার, এবং আবার যদি অপারেশন করতে হয় তাহলে বাচ্চার সম্ভাবনাটা সাংঘাতিকভাবে কমে যাবে। কিছু কিছু পেশেন্ট আছে যে ফেইলিওর হয়ে যায়। যদি দুই ওভারিতে দুইটা বড় বড় সিস্ট থাকে সেটা অপারেশনের পরে ওভারির অনেক ক্ষতি হয়। এটা কে অপারেশন করলো সেটা মুখ্য ব্যাপার না, অপারেশন করলেই তার ক্ষতি হবে। তার মধ্যে যদি স্কিলড হ্যান্ড না হয় তাহলে ক্ষতিটা আরো বেশি হয়। যেমন অনেকেই যদি টিস্যু বেশি নিয়ে আসে বা বার্ন বেশি করে, কটারি করে, তাহলে ক্ষতিটা আরো বেশি হয়। কাজে সেকেন্ড টাইম যদি অপারেশন করে তাহলে আরো ক্ষতি হবে। সেই জন্য সেকেন্ড টাইম অপারেশন যাতে না লাগে, তার মধ্যে যাতে প্রেগনেন্সি হয় সেই চেষ্টা করতে হবে। সেই চেষ্টা একা করলে হবে না, একজন ডাক্তারের সহায়তায়। কারণ কিছু ড্রাগ দিয়ে তাকে অ্যাগ্রাভেট করবে, ড্রাগের পরে আরো কিছু ম্যানুভার আছে সেগুলো হয়তো করবে, যার জন্য ডাক্তারের তত্ত্বাবধানের থেকে যাতে তাড়াতাড়ি একটা বাচ্চা হয়ে যেতে পারে। এরপরে আছে ইউট্রাসের টিউমার, বিভিন্ন রকম টিউমার আছে, ফাইব্রয়েড বলে, এডিনোমায়োমা, যে চকলেট সিস্ট যেটা, এটাকে এন্ডোমেট্রিওসিস বলে, এটারই একটা সিস্টার কনসার্ন বলা যায় এডিনোমায়োমা বা এডিনোমায়োসিস। জ্বরের ভিতরে চকলেট সিস্ট যে জিনিসটা হয় ওইটাই জ্বরের ভিতরে মাংসপেশির মধ্যে হয়, কাজে তাদেরও একটা টিউমারের মতো জিনিস হয়, সেটার জন্য হয় না। এরপর আরো যদি নিচে আসো তাহলে সার্ভাইকাল কিছু ফ্যাক্টর থাকে, জ্বরের গ্রীবাতে কিছু ফ্যাক্টর থাকে। আরো নিচের দিকে যদি যাও তাহলে কিছু ডেভেলপমেন্টাল ডিফেক্ট থাকতে পারে, ভ্যাজাইনাল সেপ্টাম, অথবা ইন্ট্রাটাসে যদি তার হাইমেন ইনট্যাক্ট হাইমেন থাকে অনেকের, বা ভ্যাজাইনিস মাস, মানে অনেক সময় দেখা যায় যে টাইট থাকে, তখন হাজবেন্ডকে কোঅপারেট করে না, ঠিক মতো ইউনিয়ন হয় না, এটার জন্য হতে পারে। ছেলেদের হলো যে স্পাম যদি তৈরি না হয় বা একেবারেই তৈরি না হয়, অথবা খুব কম যদি তৈরি হয়, তাহলে দেখা যায় যে তার বীর্যে সিমেন্ট, বীর্যে স্পাম একেবারে থাকে না, সেটাকে অ্যাজিওস্পার্মি বলে। অথবা যদি থাকে খুব কম থাকে, তার গতিশীলতাও কম থাকতে পারে, আকৃতি খারাপ থাকতে পারে, এই সমস্ত করে। মেইন হলো তার সিমেন্ট প্যারামিটার। এবং এখানে একটা জিনিস বলবো যে সিমেন্টটা কিন্তু আমরা প্রতি বছরে অন্তত একবার টেস্ট করে, খুব ফ্ল্যাকচুয়েট করে, কখনো ভালো থাকে কখনো খারাপ থাকে। কারো যদি নর্মালও থাকে তারও যদি বাচ্চা না হয় তার অন্তত বছরে একবার টেস্ট করা উচিত। এবং ওয়াইফকে একটা ট্যাবলেটও দেওয়ার আগে হাজবেন্ডের টেস্টটা করে নিতে হবে। এটা পেশেন্টদেরও মনে রাখতে হবে যে অনেক সময় দেখা যায় যে অনেক পেশেন্টকে অনেক গাইনোকোলজিস্ট অ্যাডভাইস করে না। যেমন ইরেগুলার সাইকেল যখন থাকে মেয়েটার, তখন ধরেই নেয় যে ওভুলেশন হচ্ছে না, অতএব তাকে ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ দিয়ে দেয়। যেহেতু ধরো পিসিওর পেশেন্ট এলো, তো ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ দিয়ে দিল পিসিও আছে বলে, কিন্তু হাজবেন্ডেরটা চেক করলো না, কারণ সে ধরেই নিল যে অ্যানোভুলেশনের জন্য বাচ্চা হচ্ছে না, কিন্তু পাশাপাশি হাজবেন্ডের যে সমস্যা থাকতে পারে এটা কিন্তু চিন্তা করে না, যার জন্য দিয়ে দিল। অনেক হাজবেন্ড আবার তারা সচেতন আছে, তারা এসে বলে যে ম্যাডাম আমার টেস্টটা কি করা উচিত না? যে হ্যাঁ, ডেফিনেটলি করা উচিত। কারণ আইডিয়ালি যে ওয়াইফের সমস্যা থাকতে পারে, হাজবেন্ডেরও থাকতে পারে, যে ওয়াইফকে কিছু দেওয়ার আগে অবশ্যই হাজবেন্ডের টেস্টটা করে আমরা এক্সক্লুড করে নেব যে হাজবেন্ডের কোনো সমস্যা নেই। তাহলে সিমেনে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা কি করব সেটা পরে চিন্তা করতে হবে। হাজবেন্ড ওয়াইফকে ড্রাগ দিব বা অন্যান্য ইনভেসিভ টেস্ট যেগুলো, যেমন একটা এক্সরে আছে, হিস্ট্রোসালপিঙ্গোগ্রাম বা ল্যাপ্রোস্কোপি, এগুলো করা যাবে না কখনোই যদি হাজবেন্ডের প্রবলেম থাকে। কারণ হাজবেন্ডের প্রবলেম থাকলে বাচ্চা এমনি হবে না, তাহলে ওর টিউব বন্ধ না খোলা সেটা আমার দেখার দরকার নেই। কারণ সিমেন্ট যদি তার 2 মিলিয়ন থাকে, তাহলে স্পার্ম 2 মিলিয়ন থাকলে তার বাচ্চা হবে না হাজবেন্ডের কারণে। তাহলে ওয়াইফের টিউব খোলা আছে না বন্ধ আছে সেটা আমার দেখার দরকারই নাই। আমাদের ট্রিটমেন্ট অপশনটা এমন হবে যে টিউবের আর দরকার নেই। অনেক পেশেন্ট আমরা পাই যে হাজবেন্ডের স্পার্ম নীল, অ্যাজিওস্পার্মিয়া অথবা সিভিয়ার অলিগোস্পার্মিয়া, তার ওয়াইফের ল্যাপ্রোস্কোপি হয়ে গেছে, হিস্ট্রোসালপিঙ্গোগ্রাম হয়ে গেছে, ঠিক আছে? তো এই জিনিসগুলা পেশেন্টদেরও মাথায় রাখতে হবে যে অনেক হাজবেন্ড আবার অনেকে গাইনোকোলজিস্ট অ্যাডভাইস করে কিন্তু হাজবেন্ডরা করে না, তখন
পরবর্তী ফলো আপে হয়তো খেয়াল করে না যে হাজবেন্ড করলো কি না করলো, না দেখি তার হয়তো টেস্টটা দিয়ে দেবো। কাজে পেশেন্টের মাথায় রাখতে হবে যে হাজবেন্ডের এই টেস্টটা মাস্ট, এটা করতে হবে, এটা ছাড়া ট্রিটমেন্ট স্টার্ট করা যাবে না। কাজে সিমেন টেস্ট করতে হবে। এটা যদি নর্মাল থাকে, তারপরে কি কারণে অনেকে হয়তো পারফর্ম করতে পারে না, সেটার কারণে হতে পারে ইরেকটাইল ডিসফাংশন বলে, যে সবসময় একেবারে ইম্পর্টেন্স থাকতে পারে, একদমই পারে না। আসলে ইরেকটাইল ডিসফাংশন কখনো ওটাও ইরেকটাইল ডিসফাংশনের পড়ে, কিন্তু আরো ফ্লিটিং ইরেকটাইল ডিসফাংশন কখনো পারে কখনো পারে না, এরকম সমস্যা থাকে। এগুলো ওপেনলি বলতে হবে ডাক্তারের কাছে, তাহলে এটা আমরা সাধারণত ইউরোলজিস্ট ট্রিটমেন্ট করে, অনেকে ট্রিটমেন্ট করে ভালো হয়, অনেকে ভালো হয় না। এছাড়া আরো কিছু প্রবলেম থাকে, ভ্যারিকোসিল বলে, সেটার জন্য হতে পারে। এইসব কারণে ছেলেদের হয়। সবগুলো কারণেরই কিন্তু চিকিৎসা আছে, তবে চিকিৎসা করে সব ক্ষেত্রে সাকসেসফুল হওয়া যাবে এটার কোনো নিশ্চয়তা নাই। কিন্তু চিকিৎসা যেহেতু আছে, চেষ্টা করতে হবে। চেষ্টার পরে দেখতে হবে যে কার কেমন সম্ভাবনা, সেটা আমরা আগে দেখে নেই কতটুকু। যদি এমন থাকে যে কার সম্ভাবনা নেই, তাকে সেটা বলে দেওয়া হয়। যেমন স্পার্ম যদি তৈরি না হয়, তাহলে আমরা ভিতরেও খুঁজে পাবো না। যদি ভিতরে খুঁজে না পাই, একদমই তৈরি না হয়, তাদের কিছুটা হরমোন লেভেল দেখে বোঝা যায়। তারপরেও কনফার্ম করার জন্য বায়োপসি, তখন দেখা যায় তার না কোনো তৈরি, তখন আর কোনো উপায় থাকে না, তার আর চিকিৎসা হবে না। তাদের একটা অপশন আছে ডোনার দিয়ে, যেটা নন মুসলিম যারা, তাদের ডোনার দিয়ে করা যায়, কিন্তু ইসলাম ধর্মে এটা নিষেধ বলে আমরা ডোনার দিয়ে সেটা তাদেরকে বলে দেওয়া হয়, যেটা অ্যাডপশন অথবা চায় অন্য কোথাও গিয়ে করতে পারে, কিন্তু এটা নিষেধ। কিন্তু পেশেন্ট তো চাইতেই পারে, কিন্তু নিষেধ যে, সেটা আমরা জানিয়ে দিই। সিমিলারলি মেয়েটারও দেখা গেল যে তার এএমএইচ একটা বা কি পরিমাণ আছে, তো প্রচন্ড রকম কম থাকতে পারে, অথবা এমন হতে পারে যে তার হরমোন লেভেল এটা খুবই কম, এবং এফএইচএইচ একটা হরমোন আছে সেটা ট্রেমেন্ডাসলি বেশি। তার মানে ওভারিয়ান ফেইলিওর হয়ে গেছে, তার ওভারিতে কোনো এগই নেই। যদি ওভারিয়ান ফেইলিওর থাকে, তারও বাচ্চা হবে না। তাকেও আমরা বলে দেই যে তোমার এগ একেবারেই শেষ হয়ে গেছে, বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নেই। নিজের এগ দিয়ে তারও সিমিলারলি ডোনার এগ ইউজ করতে পারে, কি হাজবেন্ড কি ওয়াইফ, গ্যামিট ডোনার ইসলামের নিষেধ। কাজে অন্য ধর্মাবলম্বী যারা, তাদের জন্য এটা নিষেধ দেয়, তারা কিন্তু করতে পারে। কাজে সাইন্টিফিক্যালি অন্য ধর্মাবলম্বীদের জন্য এটা অ্যাপ্রুভ, কাজে তারা করতে পারে। তাদেরকে যদি কেউ করে দেয় দিতে পারে, বা তারা দেশের বাইরে গিয়ে কোথাও গিয়ে করতে পারে। বাংলাদেশে যদি কেউ তাদেরকে করে দেয় দিতে পারে। আর ইসলাম ধর্মের নিষেধ দেখে তারা তাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করে, তারা চাইলে করলো, যারা ধর্মকে মানবে তারা করবে না। তো মোটামুটি এই হলো কারণ এবং সলিউশন। যেটা সলিউশনের মধ্যে অনেক স্টেপিং আছে। প্রথমে আমরা ইন্ডাকশন দেই, ইন্ডাকশন দিয়ে 6 মাস দেখা হয়। সাধারণত 6 মাসের মধ্যে মানে স্টাডি করে দেখা গেছে যে 100 কাপলস নিয়ে তুমি যদি ডিল করো, কারো কোনো অসুবিধা না থাকে, তাহলে দেখা যায় যে 6 মাসের মধ্যে সবার প্রেগনেন্সি হয়ে যাওয়া সম্ভব। কাজে এক একটা ট্রিটমেন্ট 6 মাস আমরা তো দেখলাম। যদি 6 মাসে না হয়, তখন তাকে টিউবাল ফ্যাক্টরস গুলো দেখি। টিউবে যদি কোনো সমস্যা না থাকে, তখন আইইউই বলে একটা ট্রিটমেন্ট আছে, সেটা করি। এটা মেল ফিমেল উভয়ের জন্য কিছু ইন্ডিকেশন থাকে। তাতেও যদি না হয়, তাহলে টেস্ট টিউব বা আইভিএফ যেটা। আর কিছু কিছু ক্ষেত্রে সরাসরি আইভিএফ করতে হয়। সেটা হলো যদি মহিলাদের যদি টিউব একেবারেই বন্ধ থাকে, 2টা টিউব বা 2টা টিউব নষ্ট থাকে বা কাটা যেয়ে থাকে, একটোপিক প্রেগনেন্সির জন্য অনেক সময় অপারেশন থাকে, তাহলে তাদের জন্য সরাসরি টেস্ট টিউব দরকার, কারণ অন্য ট্রিটমেন্ট অপশন থাকে না। সিমিলার ছেলেদের জন্য যদি স্পার্ম খুব কম থাকে অথবা না থাকে, যেটা তাদের জন্য টেস্ট টিউব। এখন না থাকে তাদের কেমন করে হবে? এখানে একটা প্রশ্ন সবাই করে যে, বললেন যে বীর্যে কোনো শুক্রাণু নেই, তাহলে কেমন করে হবে? অন্যেরটা দিয়ে করা হচ্ছে কিনা? তো তাদের হলো যে তাদের বীর্যে নেই, কিন্তু আমরা এটাকে সার্চ করি যে তার অন্ডকোষে আছে কিনা। অন্ডকোষে যদি পাওয়া যায়, তখনই তার হবে টেস্ট টিউব, কিন্তু অন্ডকোষে না পাওয়া গেলে আর হবে না। কাজে এটা ভিতর থেকে বের করে আনা হয়। যাদের বীর্যে থাকে না, তাদেরও ভিতরে কিন্তু পাওয়া যায়, সেটা দিয়ে হয়। কাজে এটা বুঝতে হবে যে বীর্যে না থাকা মানেই কিন্তু একদম না থাকা নয়, ভিতরে অনেক সময় পেয়ে যেতে পারে।
ম্যাডাম আমার এই মুহূর্তে প্রশ্ন, যেহেতু আমরা রিসেন্টলি না, আসলে আমরা গত 5-6 বছর ধরে খুব কমন প্র্যাকটিসে চলে এসেছে, কারণ আমরা এটাতে ইউজ হয়ে গেছি। কারণ আমাদের যত বেশি আমরা ডিজিজ সম্পর্কে জানছি, ট্রিটমেন্ট সম্পর্কে ততটা আমরা অবগত হচ্ছি। যে টেস্ট টিউবের বিষয়টি, যে আসলে টেস্ট টিউব বেবি, আমরা এই টার্মটি যেহেতু আমরা অলরেডি এটা আমরা মেনশনও করলাম, বা কথা তো চলে আসলো, বাট স্পেসিফিক্যালি ম্যাডাম যারা নিজেরাই বুঝে যান যে ডাক্তার হয়তো বা অন এন্ড অফ, তারা যখন যাচ্ছে ডক্টরদেরকে ভিজিট করছেন, তারা বারবার বলছেন যে টেস্ট টিউব বেবিটাই হচ্ছে আপনাদের সলিউশন বা নিতে হবে। এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করে দেন যে আসলে এখানে প্রসেসটা বা প্রণালীটা কি হয়, এবং কিভাবে আমরা এটা করতে থাকি, এবং আমরা কতটুকু সাকসেসফুলি এটা বাংলাদেশে যে করতে পারছি, সেটাও আসলে দর্শকদের উদ্দেশ্যে জানার দরকার আছে। কারণ তারা এটার ধারণা করার সাথে সাথে বিদেশে যাওয়ার একটা প্রবণতা তাদের মধ্যে দেখা যায়। এই বিষয়টা মানে যদি আমাদেরকে বলেন। হ্যাঁ, একটা জিনিস তুমি ঠিক বলেছো যে এখন পেশেন্টরা নিজেরাই চায়। তো অনেক পেশেন্ট না বুঝেই চায়, যেমন তার টেস্ট লাগবে না, তার হয়তো অন্যান্য চিকিৎসাগুলো ঠিক মতো হয়নি, বা যেটা বললাম পিসিওতে সবসময় যে সবাই ওভুলেশন করাতে পারে তা না। এদের ড্রাগের কিছু ট্যাকটিস আছে, সব ড্রাগে সবসময় রেসপন্স করে না। কাজে ড্রাগের ডোজ বা টাইপ অফ ড্রাগ এর উপরে ডিপেন্ড করে তার ওভুলেশন হচ্ছে কি হচ্ছে না। এখন সে দীর্ঘদিন কোথাও চিকিৎসা করলো, হয়তো দেখা গেল যে 2-3 বছরে কখনোই তার ওভুলেশন, সে ড্রাগ নিয়েছে কিন্তু লো ডোজে, তার পারফেক্ট ডোজ হয়নি, তার ওভুলেশন হয়নি। যেহেতু কখনোই ওভুলেশন হয়নি কিন্তু সে সময়টা পার করে এসছে 2 বছর, 2.5 বছর বা 3 বছর, তো সে তো ডাক্তারের পরামর্শ অনুযায়ী ড্রাগ নিয়েছে, তার ধারণা যে আমি এতদিন তো ট্রিটমেন্ট করলাম, কাজে আমার হলো না, তাহলে আমার এখন টেস্ট টিউব লাগবে। তো এরকম কিছু পেশেন্ট এসে সরাসরি বলে যে ম্যাডাম আমি 2-3 বছর ধরে ট্রাই করলাম, দেখা গেলো যে সে বেশ প্রতিটা সাইকেলই সে এই 2-3 বছরের মধ্যে 24 থেকে 30 সাইকেল ইন্ডাকশন নিয়ে আসছে। তো কিন্তু দেখা গেল আমরা টেস্ট করে দেখলাম যে কোনো ইন্ডাকশনই পারফেক্ট হয়নি। তার এই 2-3 বছরের মধ্যে একবারও তার ওভুলেশন হয়নি। হিস্ট্রি নিয়ে বা তার ওই সেম ড্রাগ আমরা অ্যাপ্লাই করে দেখি যে তার ওভুলেশন হয়নি এবং অনেক বেশি ডোজই লাগবে তারও। তো এই পেশেন্টদের যেমন তারা টেস্ট টিউব বলে যে আমি টেস্ট টিউব করতে আসছি, টেস্ট টিউব করবো, তখন তাদেরকে বুঝিয়ে বলতে হয় যে তোমার ট্রিটমেন্ট যেটা হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট হয়নি, আগে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট করে যদি ফেল করে তারপরে টেস্ট টিউব, এখনই টেস্ট টিউব নেওয়ার সময় হয়নি। এটা একটা গ্রুপ আছে যারা আসলে রিয়েলাইজ করতে পারে না। আবার কিছু পেশেন্ট একদম নিজেরা রিয়েলাইজ করে যে তাদের টেস্ট টিউব লাগবে, হয়তো তারা এটা সম্পর্কে ওয়াকিবহাল, তারা ফলো করছে যে এ পর্যন্ত ট্রিটমেন্ট কি হলো, তারা দেখলো যে না ট্রিটমেন্ট গুলো পারফেক্টলি হয়েছে, এবং আইইউআই যেটা বললাম সেটাও করেছে, তারা এই খোঁজটাও রাখে যে তার ওভুলেশন ঠিক মতো হয়েছে। তারা যেমন রিয়েলাইজ করে যে না এখন তাদের টেস্ট টিউব নেওয়া দরকার, তারা এসে সরাসরি আমরা যদি বলি সবকিছু অ্যাসেস করে যে আপনার এখন টেস্ট টিউব করা উচিত, তখন নিজেরাই বলছে হ্যাঁ ম্যাডাম আমরা টেস্ট টিউবের জন্য এসেছি। এরা একটা গ্রুপ আছে তারা মেন্টাল মেকআপ ওরকমই থাকে, তারা বুঝে শুনে আসে। আর একটা গ্রুপ আছে লাগবে না তারপরও তারা চায়। আরেকটা গ্রুপ আছে লাগবে তারপরেও চায় না, বলেও বোঝানো যায় না, বারবারই বলবে যে মানে সব রকমই আছে, বারবারই বলবে যে একটু দেখেন না, চেষ্টা করে, হয়তো অ্যাডজাস্ট পারবে কিন্তু বলবে ওষুধে কি হবে না, ওষুধ দিলে কি হবে না, মানে তারা কিছুতেই মানতে পারে না যে টেস্ট টিউব লাগবে। তো সব রকমই আছে, কাজে এটা ম্যানেজ করতে আমাদের সেরকম বেগ পেতে হয়। কারণ ড্রাগ ট্রিটমেন্টের চেয়ে তো মনস্তাত্ত্বিক ট্রিটমেন্টটা অনেক জটিল হয়ে যায়, কি বুঝানো গুরুত্বপূর্ণ। আর ড্রাগ ট্রিটমেন্টে যেটা হলো যে সবার রেসপন্স একরকম হয় না। এই যে মেয়েদের ডিম্বাণু কমে গেছে যে বললাম, এই ডিম্বাণু কমার সাথে সাথে এদের কোয়ালিটি গুলো খারাপ হয়ে যায়। যাদের ডিম্বাণু কম তাদের কিছু জেনেটিক ব্যাপারও থাকতে পারে, এর সাথে তাদের এগের কোয়ালিটিও খারাপ হয়। কোয়ালিটি খারাপ হলে সেটা ফার্টিলাইজেশন হয় না বা সেটা দিয়ে ভালো এমব্রায়ো হয় না। এখন দেখা গেছে যে তোমার বয়স অনুযায়ী ইয়াং মেয়েদের একটা ভালো এমব্রায়ো, যে এমব্রায়োটা পারফেক্ট, যার কোনো ক্রোমোজোমাল ডিফেক্ট নাই, এরকম একটা এমব্রায়ো পেতে হলে আমার 6টা এগ লাগবে এটা ইয়াং মেয়ের বেলায়। এটা যত বয়স বাড়তে থাকবে এগের সংখ্যা বাড়তে থাকবে। যদি 40 বছর বা অ্যারাউন্ড 40 হয়, 36, 37, 38 এরকম যদি হয়, তাদের 16 থেকে 19টা এগ লাগবে একটা ভালো এমব্রায়ো পেতে। এখন যদি তার এগ আসে 4টা, তার একটা ভালো এমব্রায়ো আমি নাও পেতে পারি ওই 4টা এগ থেকে। এখন এই ভালো এমব্রায়ো বলতে কি বুঝে, আমরা অ্যাপারেন্টলি আমি দেখলাম যে খুব ভালো এমব্রায়ো, তার সেল গুলো ব্লাস্টোমিয়ার বলি আমরা, সেলের শেপ সংখ্যা সবকিছু ভালো আছে, কিন্তু সে আদতে ভালো নাও থাকতে পারে। সে ভালো না মন্দ সেটা একেবারেই ক্রোমোজোমাল টেস্ট ছাড়া আমরা বুঝতে পারবো না। কাজে এদের যেমন বারবার যদি বয়স বেশি হয় বা বারবার ফেল করে, তাদেরকে পিজিডি বলে একটা
টার্ম আছে, প্রি ইমপ্লান্টেশন জেনেটিক ডায়াগনোসিস বলে, তখন হয়তো সেটা করলে তাহলে আমরা বুঝবো যে এমব্রায়োটা ভালো না মন্দ। কিন্তু অ্যাপারেন্টলি আমরা যখন বলি যে হয়তো ট্রান্সফার করলাম, প্রেগনেন্সি হলো না, তাকে বললাম যে এমব্রায়োটা ভালো, 8 সেল বা মরুলা বলি যেরকম আছে, তো এটা ভালো বলার পরেও যে প্রেগনেন্সি হলো না, এই ভালো সব কিছু নয়। মানে এই চেহারা দেখি আমরা, মরফোলজি দেখি আমরা বলতে পারবো না যে আসলে সে সত্যি ভালো না মন্দ। তো এই যে ব্যাপার আছে, এখানেই আমরা মুশকিলে পড়ি যে পেশেন্টদেরকে বোঝানো খুব কঠিন হয়ে যায়। আসলে সবকিছু ভালো বলার পরে প্রেগনেন্সি হলো না, হয়তো মাত্র দুটো এগ পেলাম, মাত্র দুটো এগ, একটা ফার্টিলাইজেশন হলো, একটা হলো না, একটা এমব্রায়ো ট্রান্সফার করলাম। এখন যদি 16টা এগ থেকে একটা ইউপ্লয়েড এমব্রায়ো পাই, তাহলে একটা এমব্রায়ো পেয়ে সেটা ট্রান্সফার করলে প্রেগনেন্সি অত ডিফিকাল্ট, তাহলে তাকে 16 বার ট্রান্সফার করতে হবে, তাই না? নিতে হবে। তো এই সব জিনিসগুলো সিমিলারলি স্পার্মেরও প্রবলেম থাকে, যাদের অ্যাজোস্পার্মিয়া, সব স্পার্ম ভালো নাও থাকতে পারে। তো এই সবকিছু মিলিয়ে জিনিসটা অনেক কঠিন, মলিকুলার লেভেলের ব্যাপারটা অনেক জটিল, ইমপ্লান্টেশন প্রক্রিয়াটাও জটিল। অনেক সময় তোমার 100% এমব্রায়ো ধরো ভালো, যেটা বললাম পিজিডি করে তুমি দেখলা যে হ্যাঁ 100% ওকে, একটা ইউপ্লয়েড এমব্রায়ো তুমি দিলে, এবং এন্ডোমেট্রিয়ামের যে রিসেপটিভিটি সেটাও টেস্ট করার সুযোগ আছে, সেটা টেস্ট করে দেখলা যে এই রকম সময়ে যদি এমব্রায়ো ট্রান্সফার করা হয় তাহলে এই এন্ডোমেট্রিয়াম রিসেপটিভ, এখানে এমব্রায়োটা বসবে। এই টেস্ট করার পরেও প্রেগনেন্সি রেট ইজ অনলি 30%। তাহলে এটা এত জটিল সৃষ্টির রহস্য, এইটুকু আমাদের মানতে হবে যে আমরা সবকিছু ভালোভাবে মেনটেন করার পরেও কিন্তু যে তুমি এমব্রায়ো ভালো কি মন্দ সেটার জন্য পিজিডি করতে, সেটা করেও আমি বললাম যে এটা মরফোলজিক্যালি না, শুধু সে তার ক্রোমোজোমাল সেটআপের দিক থেকেও এমব্রায়োটা ভালো, এন্ডোমেট্রিয়াম ভালো, যে এই সময় বাচ্চা এমব্রায়ো দিলে বাচ্চা বসতে পারে, তারপরেও প্রেগনেন্সি রেট ইজ অনলি 30%। কাজেই বিশাল জটিল ব্যাপার। সেই অনুযায়ী সাকসেস রেট একদম ইয়াং পেশেন্ট যদি হয় তাদের 50-60% পর্যন্ত হতে পারে ফার্স্ট সাইকেলে, কিন্তু এল্ডারলি পেশেন্টদের সাকসেস রেট আসলে অনেক কম। ম্যাডাম, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে আছি, আমরা মানে অনেক কিছুই মানে বারবারই কথা বলাতে আমরা নতুন নতুন অনেক কিছু জানতে পারি। তারপরেও ম্যাডাম আমরা যেহেতু একদমই শেষ পর্যায়ে আছি, একটু আপনার একটা ক্লোজিং রিমার্কস দিয়ে আমরা শেষ করব। আমাদের আজকের প্রোগ্রামটির স্পন্সর হচ্ছে রিজুভা বাই ডক্টর ইরিন। সেখানে আমরা যেহেতু অনেক সময় আমরা এই বিষয়গুলো নিয়ে খুব তুলে আনি, বিশেষ করে ওমেন রিলেটেড ইস্যুগুলো, বাট এখন আসলে ইনফার্টিলিটি শুধু ওমেনদের প্রবলেম না, এটা আসলে 50-50 ম্যান ওমেন দুই পক্ষেরই সমস্যা, পুরুষ মহিলা দুই পক্ষেরই। বাট লাইফস্টাইল মডিফিকেশন কি এই ব্যাপারটাতে কি খুবই গুরুত্বপূর্ণ কিনা, বা এটার সাথে কোনো সম্পর্ক আছে কিনা, এই বিষয়টি যদি ম্যাডাম একটু ক্লোজ করতেন আমাদের। ডেফিনেটলি হ্যাঁ, লাইফস্টাইল মডিফিকেশন যে পিসিওর বেলায়, পিসিওর পেশেন্ট কিন্তু প্রচুর, মানে একসময় তো এখনো এরকম আছে যে প্রতি মানে 3টার মধ্যে একটাই হয়তো পিসিও পেলাম। পিসিও পেশেন্টের জন্য লাইফস্টাইল মডিফিকেশন হলো ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট, এদের প্রথম লাইনই হবে লাইফস্টাইল মডিফিকেশন, যেটা আমি বললাম এক্সারসাইজ অ্যান্ড ডাইটিং। কাজে ডেফিনেটলি এরা যেহেতু একটু মুটিয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, যে মেটাবলিক ডিরেঞ্জমেন্ট এটা কারেক্ট হয়ে যায় যদি ঠিকমতো এক্সারসাইজ করতে পারে। এদের যেটা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, কাজে ইনসুলিন গ্লুকোজটাকে ইউটিলাইজ করতে পারে না পারার জন্য গ্লুকোজ লেভেল যখন বেড়ে যায় সে কনস্ট্যান্টলি প্যানক্রিয়াসকে স্টিমুলেট করতে থাকে ইনসুলিন রিলিজ করার জন্য, কাজে ইনসুলিন বাড়তে থাকে। যতই ব্লাড গ্লুকোজ বাড়বে ততই ইনসুলিন বাড়বে, এবং যতই ইনসুলিন বাড়বে ততই মেল হরমোন অ্যান্ড্রোজেন, যেটা আমাদের পুরুষ মহিলা উভয়ের শরীরেই কিন্তু উল্টো হরমোনটা থাকে, মেলেরও কিছু এস্ট্রোজেন থাকে, ফিমেলেরও কিছু অ্যান্ড্রোজেন থাকে। অ্যান্ড্রোজেনটা প্রচুর পরিমাণে বেড়ে যায়, যখনই অ্যান্ড্রোজেনটা বেড়ে যায় তখনই তার কিন্তু এই যে অবাঞ্ছিত লোম সেটা হতে শুরু করে অ্যান্ড্রোজেন যখন বাড়ে, এবং সে ওভুলেশনকে থামিয়ে রাখে, সাংঘাতিক রকম ওভুলেশনকে সে রেজিস্ট করে, ফলিকুলার ডেভেলপমেন্ট হতে দেয় না, কাজে ওভুলেশন হয় না। তো একদিকে ওভুলেশন হয় না, একদিকে তার চেহারা খারাপ হতে থাকে, তাই না, তার ফেমিনিন ক্যারেক্টারটা সে লুজ করতে থাকে। কিন্তু এই সবকিছু কিন্তু ঠিক হয়ে যায় লাইফস্টাইল মডিফিকেশন, সে যদি এক্সারসাইজটা ঠিক মতো করে, ডায়েটিং করে, এবং ডায়েটিং করলে যেটা, এক্সারসাইজ করলে যেটা হয় যে ইনসুলিন রেজিস্ট্যান্স, যাদের একটা জেনেটিক প্রবলেম, ইনসুলিন রেজিস্ট্যান্স যদি কারো থাকে, ইনসুলিন তো কাজ করতে পারে না, তারা কিন্তু এক্সারসাইজ করলে ইনসুলিন যে মেকানিজমের মাধ্যমে গ্লুকোজটা ইউটিলাইজ করায়, এক্সারসাইজ নিজে সেই কাজটা করতে পারে।
উইদাউট ইউটিলাইজিং এনি ইনসুলিন। তাহলে ফাইনালি ইনসুলিন যে গ্লুকোজ সেলের মধ্যে ঢোকার জন্য যে ডোরটা ওপেন করে দেয়, সেই ডোরটা এক্সারসাইজ ওপেন করতে পারে ইন্ডিপেন্ডেন্টলি। কাজে কি ভীষণ একটা অপরচুনিটি এটা, তাই না? আমার ফিজিওলজিক্যাল প্রসেস দিয়ে কোনো ওষুধ খাওয়া ছাড়া যে ইনসুলিন বডির একটা হরমোন প্যানক্রিয়াস থেকে আসে, এবং যাদের ডায়াবেটিস থাকে তাদের সারা জীবন ইনসুলিন নিতে হয়। হ্যাঁ, এবং এরা তো রেজিস্ট্যান্ট, এদের কাজ করে না দেখে গ্লুকোজ লেভেল বাড়ে। সেই গ্লুকোজটাকে আমি ইউটিলাইজ করাতে পারছি বাই এক্সারসাইজ। এটা একটা সাংঘাতিক ব্যাপার। কাজেই এইটা যদি করে তাদের কিন্তু তাহলে এই গ্লুকোজটা যখনই সেলের মধ্যে যাবে তখন এই বডি থেকে গ্লুকোজ লেভেল কমলে সে আর ইনসুলিন রিলিজ করাবে না। কাজে ইনসুলিন কমে যাবে। ইনসুলিন কমে গেলে যে অ্যান্ড্রোজেন মেইল হরমোন যেটা বাড়ে সেটাও কমে যাবে। যখন মেইল হরমোনটা কমে যাবে, ওভুলেশন হবে, মিনিস্ট্রেশন হবে, এবং স্পন্টেনিয়াস প্রেগনেন্সি হওয়ার চান্সও বেড়ে যাবে। যদিও বা স্পন্টেনিয়াস প্রেগনেন্সি নাও হয়, তাহলে যে আমরা যে ড্রাগ দেবো হালকা পাতলা ড্রাগে তার ওভুলেশনটা হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু যাদের রেজিস্ট্যান্ট থাকে তাদেরকে কিন্তু শুধু ওরাল ড্রাগে হয় না, ইনজেকশন দিতে হয়, অনেক হাই ডোজে, এবং ইনজেকশনগুলো কিন্তু অনেক দামি, অনেক হাই ডোজে ইনজেকশন দিতে হয়। তার আবার একটা সাইড এফেক্ট থাকে। কাজেই শুধুমাত্র লাইফস্টাইল মডিফিকেশন করে এত ঝামেলা থেকে সে নিস্তার পেতে পারে। তার দামি ইনজেকশন লাগলো না, দামি ইনজেকশনের যেটা সাইড এফেক্ট সেটা হলো না, এবং স্পন্টেনিয়াস ওভুলেশন প্রেগনেন্সি হতে পারে বাড়িতে বসে, ডাক্তারের সহায়তা লাগলো না। কাজে পিসিওর পেশেন্টের নিজের হাতের মুঠোয় তার চিকিৎসা, সে যদি তার ঠিকমতো এটা মেনে চলে তার জন্য এর চেয়ে আর ভালো অল্টারনেটিভ আর কিছু নেই। এটা হলো পিসিওর জন্য। আবার ছেলেরাও যারা একটু ওবেজ, তাদের ওবেজ ছেলেদের কিন্তু আবার এস্ট্রোজেনটা তার বেশি থাকে, ফিমেল হরমোন। হ্যাঁ, বডি ফ্যাটে সে ওবেসিটি, তার যে ফ্যাটটা থাকে বডিতে, এই ফ্যাটের মধ্যে তার অ্যান্ড্রোজেনটা কনভার্ট হয় এস্ট্রোজেনে। তাহলে অ্যান্ড্রোজেনটা এস্ট্রোজেনে যখন কনভার্ট হয় তখন এই এস্ট্রোজেন আবার তার যখন টেস্টিস সাউটোলাই সেলের আশেপাশে থাকে স্পার্মাটোজেনেসিসে হ্যাম্পার করে। তাহলে দেখা যায় যে মেয়েদের অ্যান্ড্রোজেন যেমন ওজেনেসিসে হ্যাম্পার করে, ছেলেদের এস্ট্রোজেন তেমন স্পার্মাটোজেনেসিসে হ্যাম্পার করে। তাহলে এরাও যদি এক্সারসাইজ করে তার বডি ফ্যাটটাকে কমিয়ে রাখতে পারে, তাহলে অ্যান্ড্রোজেনটা এস্ট্রোজেনে কনভার্ট হবে না, এবং এই এস্ট্রোজেনিক এফেক্টটা তার হবে না। কিন্তু দুই পক্ষের জন্যই এক্সারসাইজ ডায়েটিং করে তার কনফিগারেশন ঠিক রাখা জরুরি ফর রিপ্রোডাকশন এবং সৌন্দর্য দুইটাই, তাই না? সেটাই ম্যাডাম, এটাই আসলে গুরুত্বপূর্ণ একটি মেসেজ। কারণ আসলে আমরা অনেক বেশি মেডিকেশনে ইউজ টু হয়ে যায় একটা সময়, বাট লাইফস্টাইল মডিফিকেশন গুরুত্বপূর্ণ বিষয় ইনফার্টিলিটিতে। এই বিষয়টিতে গুরুত্বপূর্ণ মেসেজ। ছেলেদের জন্য স্মোকিং এন্ড অ্যালকোহলিজম এটা রেস্ট্রিক্ট করতে হবে। পার্টিকুলারলি অনেকেই বলে, এক্সাম্পল দেয় যে আমার বন্ধু একজন চেইন স্মোকার, তার 5টা বাচ্চা। এখন চেইন স্মোকারের এফেক্ট করেনি, কিন্তু তোমার এফেক্ট করেছে, তাই না? তো অথবা হতে পারে যে স্মোকিং এর জন্য না, কারণ সব কারণ তো আমরা বের করতে পারি না, কিন্তু আমরা জানি যে স্মোকিং এবং অ্যালকোহলিজম এরা এফেক্ট করে। যেহেতু জানি এবং তার সিমেন্ট প্যারামিটার খারাপ পেলাম, তাহলে তাকে এটা রেস্ট্রিক্ট করতে হবে, তাই না? তার এটা বাদ দিতে হবে। এটা বাদ দিলে যদি তার ইমপ্রুভমেন্ট হয়। ছেলেদের যদি ডায়াবেটিস থাকে অবশ্যই ডায়াবেটিসকে সুনিয়ন্ত্রিত রাখতে হবে। ডায়াবেটিসের জন্য তাদের স্পার্মাটোজেনেসিস হয়, স্পার্মের মোটিলিটি কমে যায়, মেমব্রেনের ডিফেক্ট হয়, স্পার্মের ফাংশনাল ক্যাপাসিটি কমে যায়, এবং তাদের ইম্পোর্টেন্সি হয় বা ইরেকটাইল ডিসফাংশন যেটা বললাম। যদি কারো আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে ছেলেদের, তাদের ইরেকটাইল ডিসফাংশন হয় এবং ইম্পোর্টেন্সিও ডেভেলপ করতে পারে। কাজে ডায়াবেটিসকে তাদের কন্ট্রোলে রাখতে হবে। উভয়ের, ছেলে মেয়ে দুজনের ডায়াবেটিস তো লাইফ লং কমপ্লিকেশন তৈরি করে। কাজে ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখতে হবে। এই যে ডায়াবেটিস একটা লাইফস্টাইল মডিফিকেশনের একটা ডায়াবেটিস পার্ট। কাজে লাইফস্টাইল মডিফিকেশন অনেকভাবেই উপকার করে। ম্যাডাম, আজকে আমাদের সাথে এসে জয়েন করার জন্য অনেক ধন্যবাদ। আবারও কোনো একটা সায়েন্টিফিক সেশনে আমরা স্পেসিফিক্যালি পিসিওটা নিয়ে আলোচনা করব, যেহেতু এটা নিয়ে অনেক মেয়েরাই ভুক্তভোগী, ইয়াং থেকে ওল্ড পর্যন্ত, এবং এই বিষয়টিতে প্রপার ট্রিটমেন্ট না জানার কারণে অনেকে বসে থাকে, এবং অনেকে দেখা যায় যে বয়স হয়ে যাওয়ার কারণে তাদের পরবর্তী তার ট্রিটমেন্টটা দেওয়া পসিবল হয় না বা সম্ভব হয় না তার আগের অবস্থায় চলে যাওয়ার জন্য। ম্যাডাম, আবারও দেখা হবে আবারও কোনো সায়েন্টিফিক সেশন। ততদিন পর্যন্ত ম্যাডাম আমরা আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থেকো, সবার জন্য শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ম্যাডাম।
সুপ্রিয় দর্শক, রিজুভা বাই ডক্টর ইরিন সুস্বাস্থ্যের কথোপকথনে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল ইনফার্টিলিটি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট, বন্ধুত্ব এবং তার চিকিৎসা। এবং এই বিষয়টি নিয়ে আমাদের সাথে কথা বলবার জন্য ছিলেন অত্যন্ত স্বনামধন্য প্রফেসর ডক্টর রাশিদা বেগম ম্যাডাম। তার কাছ থেকে আপনারা অনেক কিছু জানতে পারলেন। আশা করি দর্শক আপনারা উপকৃত হয়েছেন। আবার দেখা হবে আপনাদের সাথে আরেকটি পর্বে। ততদিন পর্যন্ত অপেক্ষা থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।